সো আমরা এখন তাহলে ইল্ড টু ম্যাচিউরিটি বা ওয়াইটিএম যেটা আমরা বলি সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। সো অনেকেই এটা জিজ্ঞেস করে থাকে, অনেকের মধ্যেই এটা আসলে একটা গ্যাপ থাকে এবং ওয়াইটিএম জিনিসটা অনেকেই এটা বুঝতে এটা যদিও যারা অলরেডি বোঝে তাদের কাছে মনে হয় এটি সিম্পল, বাট অনেকের কাছে এটা একটু দুর্বোধ্য মনে হয়। তো যাই হোক, প্রথম কথা, আমরা বন্ডের ক্ষেত্রে যখন দেখি, বন্ড নিয়ে কথা বলি, তখন আমরা বন্ডের রিটার্ন বলতে ওয়াইটিএম কেই বলি। সো ওয়াইটিএম ইজ এ মানে এটা ইজ এ টোটাল রেট অফ রিটার্ন আমরা বলি। এটার সাথে অ্যানালগাস টু হচ্ছে স্টকের ক্ষেত্রে। আগে চিন্তা করেন, একটা স্টকে যখন আমি ইনভেস্ট করি, আমরা দেখি যে দুইটা রিটার্ন দেখি। একটা রিটার্ন দেখি হচ্ছে ডিভিডেন্ড থেকে কেমন পেলাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন বা লস থেকে কেমন হলো। স্টকের ক্ষেত্রে সাধারণত রিইনভেস্টমেন্টটা কাউন্ট করা হয় না, বাট সেটা আমরা কাউন্ট করতে পারি যদি চাই। তো yield to maturity is the total rate of return. ফার্স্ট অফ এটা মাথায় রাখবেন, yield to maturity কি? এটা একটা বন্ডে ইনভেস্টমেন্ট করলে আমাদের যে টোটাল রেট অফ রিটার্নটা কেমন হবে সেইটা আমরা সেটাই হচ্ছে yield to maturity. সো সাধারণত এটা আমরা যখন yield to maturity ক্যালকুলেট করি বন্ডটা প্রাইস মানে কেনার সময়, এটা এক্সপেক্টেড yield to maturity, মানে আমরা এটা পাবো বলে আশা করছি আর কি। রিয়েলাইজ yield to maturity স্লাইটলি ডিফারেন্ট হতে পারে, সেটা আমরা পরে আলাপ করব। সো টোটাল রেট অফ রিটার্ন অফ আ বন্ড কে ইন্ডিকেট করে yield to maturity-টা। তো সেটা কি, এটা আমরা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো এগেইন আমরা একটা বন্ড নিচ্ছি, যেই বন্ডটার ম্যাচুরিটি 5 ইয়ার্স। বন্ডটা ধরে নিচ্ছি ইস্যু হলো এট পার, সো পার হচ্ছে 100। না, আমরা পারে ইস্যু না ধরি, কারণ পারে ধরলে কুপন আর ওয়াইটিএম সেম হয়, আমরা একটু ডিফারেন্ট ধরি। সো আমরা ধরে নিচ্ছি বন্ডটা ইস্যু হলো এট ইস্যু প্রাইস সে 102 টাকা, মানে আপনি 102 টাকায় কিনলেন ইস্যুর দিনে। সো ওইটাই আপনার জন্য মার্কেট প্রাইস যখন কিনলেন। বন্ডটার পার হলো 100, আর বন্ডটার কুপন রেট আমরা ধরলাম 10%। সো এই বন্ডটা যদি আজকে আমরা কিনি, আমরা ধরলাম ইস্যুর দিনেই কিনলাম, তার মানে বন্ডটা ম্যাচুরিটি 5 বছর, আমরা ম্যাচুরিটি পর্যন্ত যদি হোল্ড করি তাহলে কি কি পাবো? ফার্স্টে চিন্তা করেন এট টাইম জিরোতে আপনার কি হচ্ছে। এট টাইম জিরোতে আপনার ক্যাশ আউটফ্লো হচ্ছে, কারণ বন্ডটা আপনি কিনলেন কত টাকা দিয়ে কিনলেন? আপনি 102 টাকা দিয়ে কিনলেন। এট টাইম ওয়ানে আপনি কত পাবেন? এট টাইম ওয়ানে আপনি পাবেন, আমরা ধরে নিচ্ছি এটা অ্যানুয়াল পে বন্ড, 1 বছর পর পর আপনাকে কুপন দিবে ধরে নিচ্ছি। দেয়ার আর সার্টেন বন্ড যেগুলো সেমি অ্যানুয়াল বন্ড, সেটাও আমরা ক্যালকুলেট করতে পারি, 6 মাস পর পর দিবে, একই কনসেপ্টে। আমরা বোঝার সুবিধার্থে একটু অ্যানুয়াল পে বন্ড দিয়ে দেখছি। সো যেহেতু কুপন রেট 10%, কুপন রেটটা অ্যাপ্লাই হয় পার অ্যামাউন্টের উপরে, পার যেহেতু 100, সো 100 10% মানে আমি 10 টাকা পাবো। 2 বছর পরে 10 টাকা পাবো, 3 বছর পরে 10 টাকা পাবো, 4 বছর পরে 10 টাকা পাবো, 5 বছর পরে 110 টাকা পাবো। এখন আমরা ধরে নিচ্ছি যে এই বন্ডটা যে আমরা কিনবো, সো আলটিমেটলি আমাদের ওয়াইটিএমটা আমরা দুই ভাবে আমি দেখাবো। ফার্স্টে দেখাবো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দিয়ে। ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কি? আমরা জানি এই বন্ডটার প্রাইস কত হবে। তো এই বন্ডটার প্রাইস বের করার সময় 10কে আমরা ডিভাইড করব 1 প্লাস ওয়াইটিএম, ওয়াইটিএমকে আমি ওয়াই দ্বারা লিখলাম টু দি পাওয়ার 1, প্লাস 10 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2, প্লাস 10 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3, প্লাস 10 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস 110 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে আমি একটা সার্টেন রেটে ডিসকাউন্টিং করব, রেটটা আমি এখন জানি না, কিন্তু আমরা জানি কি মার্কেট প্রাইস হচ্ছে 102 টাকা। সো ফিউচার ক্যাশ ফ্লো বন্ডটা কিনে আমি যে ভবিষ্যতে ক্যাশ ফ্লো গুলো পাবো, ওই ক্যাশ ফ্লো গুলোকে কোন রেটে ডিসকাউন্টিং করলে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো উইল বি ইকুয়াল টু দ্য প্রাইস, এটা সমান, সেটাই হচ্ছে ওয়াইটিএম। এটাকে, এই কনসেপ্ট আমরা আইআরআর বলি,
বন্ডের ক্ষেত্রে এটাকে আমরা ওয়াইটিএম বলি। সো একটা বন্ড কিনে আমি ফিউচারে যে ক্যাশ ফ্লো গুলো পাবো, সেই ক্যাশ ফ্লো গুলোকে কোন রেটে ডিসকাউন্টিং করলে আমি আজকে যে বন্ডটার জন্য যে প্রাইসটা দিচ্ছি সেই প্রাইসটা সমান হবে, সেইটাই হচ্ছে ওয়াইটিএম। এখন এইটা আমরা ক্যালকুলেট করে দেখতে পারি। সো আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখাই আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে, তাহলে আমরা দেখব যে কিভাবে এই ওয়াইটিএমটা ক্যালকুলেট করতে হয়। সো আমরা ক্যালকুলেটরটা যদি নেই, নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বন্ডটার ম্যাচুরিটি 5 বছর। সো টাইপ করব 5 টাইপ করে প্রেস করব এন। সো এন সমান 5 আমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে। দেন আমার ক্যাশ ফ্লো আমি পাবো 10 করে। সো 10 টাইপ করব, 10 টাইপ করে পিএমটি। সো আমার পিএমটি 10, আমি রেগুলার 10 পাবো। ম্যাচুরিটিতে এই বন্ডটা আমি 100 পাবো। সো 100 টাইপ করে ফিউচার ভ্যালু। আর কারেন্টলি বন্ডটার প্রাইস হচ্ছে 102 টাকা। সো 102 টাকা দিয়ে বন্ডটা কিনবো, আমার পকেট থেকে 102 টাকা চলে যাবে। সো 102 টাইপ করে প্লাস স্ল্যাশ মাইনাস এটা আমরা প্রেস করব। করলে 102 এর সামনে একটা নেগেটিভ সাইন আসলো, এইটা আসা অবস্থায় পিভি প্রেস করব। তাহলে রিকল এন, এন সমান 5 বসানো আছে, রিকল পিভি 102 মাইনাস রিকল পিএমটি 10, রিকল এফভি 100। এখন আমরা সলভ করব আই বাই ওয়াই কত। সিপিটি প্রেস করব, তারপর আই বাই ওয়াই প্রেস করব। সো খেয়াল করে দেখেন এই ওয়াইটিএমটা আসছে 9.479। সো আমি ধরে নিলাম রাফলি 9.48। তার মানে ওয়াইটিএমটা আসছে 9.48। এর মানে হচ্ছে এই বন্ডটা যদি আমরা আজকে 102 টাকা দিয়ে কিনি, ফিউচারে যে ক্যাশ ফ্লো 10 10 10 10 এন্ড লাস্টে 110 পাবো, সেগুলো যদি আমি পাই, তার মানে ম্যাচুরিটি পর্যন্ত আমি হোল্ড করবো বন্ডটা ধরে নিচ্ছি, এবং সব ক্যাশ ফ্লো গুলো আমরা পাবো। এবং ক্যাশ ফ্লো পেয়ে যাতে খেয়ে না ফেলি, ক্যাশ ফ্লো গুলোকে আমি রিইনভেস্টমেন্ট করবো ওয়াইটিএম রেটে। সো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমার যে 10 টাকা পেলাম, এই 10 টাকাটাকে আমি 1 থেকে রিইনভেস্ট করে 5-এ নিয়ে আসবো, এবং 1 থেকে রিইনভেস্ট করে যে 5-এ নিয়ে আসবো, এইটা আমি 9.48% রিইনভেস্ট করে আনতে পারবো, মানে 9.479% রেটে রিইনভেস্ট করতে পারবো বলে অ্যাসিউম করে নিচ্ছি। সেকেন্ড যে ক্যাশ ফ্লোটা পাবো 2 বছর পর, ওটাও আমি রিইনভেস্টমেন্ট করবো 3 বছরের জন্য। এগেইন ওই 10 টাকাও যে আমি রিইনভেস্ট করবো 3 বছরের জন্য, সেটা আমরা 9.479% রেটে রিইনভেস্ট করতে পারবো বলে অ্যাসিউম করে নিচ্ছি। এই 10টাও করবো, এই 10টাও করবো, আর ফাইনালি 110 পাচ্ছি। তাহলে কি হবে দেখেন, এট টাইম জিরোতে আমি 102 টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমার কাছ থেকে চলে গেল। এরপরে একে যে 10 টাকা পেলাম, এই 10 টাকাটা তো আমি আবার রিইনভেস্টমেন্ট করলাম। কত পিরিয়ডের জন্য রিইনভেস্টমেন্ট করলাম? 4 বছরের জন্য। কত রেটে? 1 প্লাস 0.09479 এই রেটে রিইনভেস্টমেন্ট করলাম, টু দি পাওয়ার কত? 4, যেহেতু 4 বছরের জন্য রিইনভেস্টমেন্ট করলাম। তারপরের যে 10 টাকাটা পাবো, সেটাকে রিইনভেস্ট করলাম 1 প্লাস 0.09479 টু দি পাওয়ার 3, 3 বছরের জন্য রিইনভেস্ট করলাম সেকেন্ড ক্যাশ ফ্লোটা। থার্ড ক্যাশ ফ্লোটা আমি রিইনভেস্ট করলাম 2 বছরের জন্য, কারণ ম্যাচুরিটি তো 5 বছর। সো 0.9479 টু দি পাওয়ার 2। ফোর্থ ক্যাশ ফ্লোটা আমি রিইনভেস্ট করলাম 1 বছরের জন্য। সো 1 প্লাস 0.09479 টু দি পাওয়ার 1। আর ফাইনালি পাবো হচ্ছে 110। তার মানে হচ্ছে আমি এট টাইম, এবং এই সব ক্যাশ ফ্লো গুলো আমি এট টাইম 5-এ পাচ্ছি, যেহেতু রিইনভেস্টমেন্ট করলাম। কোন যে টাকাগুলো রিসিভ করছি ওটা আবার রিইনভেস্টমেন্ট করেছি, করে একদম সবই তো 5-এ পাচ্ছি। তাহলে টোটাল ক্যাশ ফ্লোটা পাবো এখানে। সো এটা কাইন্ড অফ আমার ফিউচার ভ্যালু। তার মানে আমি এই ফিউচার ভ্যালুটা 5 বছর পরে পেলাম, আর আজকে আমি ইনভেস্টমেন্ট করলাম 102 টাকা। সো 102 মাইনাস, কিন্তু আমরা এখানে মাইনাস দিব না, কারণ আমরা রিটার্ন বের করছি। সো আজকে আমি ইনভেস্টমেন্ট করলাম 102 টাকা, আর এখানে ফিউচার ভ্যালু যেটা পাচ্ছি, সো এটা এন্ডিং ভ্যালু ডিভাইডেড বাই বিগিনিং ভ্যালু টু দি পাওয়ার 5 বছর। তো 5 বছর পরে পাচ্ছি, তাহলে গড়ে প্রতি বছর করে কত পাচ্ছি? সো 1/5 মাইনাস 1, এভাবে করে আমরা বের করব। তাহলে আমরা পেয়ে যাবো যে প্রতি বছর গড়ে সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটটা কত হবে। আপনি এই ক্যাশটা যদি ক্যালকুলেট করেন, এগুলো প্রত্যেকটা যদি ক্যালকুলেট করেন, করে সাম করে ফিউচার ভ্যালুটা বের করেন, তারপর সেইটা ডিভাইডেড বাই 102 টু দি পাওয়ার 1/5 মাইনাস 1 করেন, you will see the result will be 9.48।
1.479ই আসবে। তার মানে হচ্ছে আমি যে আজকে 102 টাকা ইনভেস্টমেন্ট করলাম, 1 বছর পরে 10 টাকা পেলাম, সেটা 9.479% রেটে রিইনভেস্টমেন্ট করতে পারবো বলে অ্যাসিউম করে নিয়ে 4 বছরের জন্য রিইনভেস্টমেন্ট করলাম। সিমিলারলি 2 বছর পরেরটা 3 বছরের জন্য ইনভেস্ট করলাম, 3 বছর পরেরটা 2 বছর ইনভেস্ট করলাম করে ফাইনালি যে টাকাটা পেলাম সেটা ডিভাইডেড বাই 102 করে আমরা বের করার চেষ্টা করলাম যে টু দি পাওয়ার 1/5 করে 1/5 করে আমরা বের করার চেষ্টা করলাম প্রতি বছরে গড়ে আমি কত রেট অফ রিটার্ন পাচ্ছি। সো সেইটাই হচ্ছে আমার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ফর 5 ইয়ার্স। এটাই হচ্ছে আমার ওয়াইটিএম 9.479%। এখন রিস্কটা কোথায় বোঝার চেষ্টা করেন। রিস্কটা হচ্ছে এখানে অ্যাসিউম করে নিচ্ছি, যখন আমরা ওয়াইটিএম ক্যালকুলেট করছি তখন আমরা অ্যাসিউম করে নিচ্ছি বন্ডটা ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করব। কারণ ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলেই কিন্তু বন্ডটা থেকে আমি ফাইনালি 100 টাকা পাবো, আর ওই বছরের কুপন 10 টাকা পেয়ে 110 টাকা পাবো, আর তার আগে 10 10 10 10 প্রতি বছর পাবো। আমি যদি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড না করি, আমি 2 বছর পর যদি বন্ডটা বিক্রি করে দেই, তাহলে ওই সময় যখন আমি বিক্রি করবো তখন মার্কেট ইন্টারেস্ট যদি বেড়ে যায় বন্ডের প্রাইস কমে যাবে, মার্কেট ইন্টারেস্ট কমে গেলে বন্ডের প্রাইস বেড়ে যাবে। সো কত টাকায় বিক্রি করতে পারবো সেটা আমি জানি না, এবং কত টাকায় বিক্রি করতে পারবো তার উপরে নির্ভর করবে আমার প্রতি বছরের গড়ে আমি কত টাকা পেলাম। আবার যদি আমি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করি, বন্ডটা ডিফল্ট করলো, টাকা দিতে পারলো না, তাহলেও কিন্তু আমার ওয়াইটিএম যেটা আমি ক্যালকুলেট করছি ওটা আসবে না। সেটা যদি গভর্নমেন্ট বন্ড হয়, ধরে নিচ্ছে আমি ডিফল্ট হবে না আর ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করছি, তারপরেও রিস্ক হচ্ছে আমি যে 1 বছর পরে 10 টাকা পাবো, আমি তো এটা ধরে নিয়েছি এটাকে আমি 9.479% রেটে রিইনভেস্ট করব। তো 1 বছর পরে মার্কেটে ইন্টারেস্ট যদি ড্রাস্টিক্যালি ফল করে, তখন তো আমি 9.48% রিইনভেস্ট করতে পারবো না, তখন আমি তখনকার মার্কেট রেটেই রিইনভেস্ট করতে হবে। আবার তখন যদি মার্কেট ইন্টারেস্ট বেড়ে যায়, তাহলে আমি তো আরো হায়ার রেটে রিইনভেস্ট করতে পারবো। তো আমি এখানে অ্যাসিউম করে নিচ্ছি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করলাম, সব টাকা পেলাম, তারপরে আমি যে ইন্টারিম ক্যাশ ফ্লো গুলো পাচ্ছি এটা যদি 9.48-এর চেয়ে হায়ার রেটে রিইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে রিয়ালাইজ ওয়াইটিএমটা বেশি আসবে। আর যদি 9.48%-এর চেয়ে কম রেটে ইনভেস্ট করতে পারি, তাহলে 9.48-এর চেয়ে কম আসবে রিয়েলাইজিংটা। এখন কত রেটে ইনভেস্টমেন্ট করতে পারবো সেটা তো আমি জানি না, আমরা ধরে নেই ওয়াইটিএম রেটেই ইনভেস্টমেন্ট করতে পারছি, সেটা ধরে নিয়ে একটা এক্সপেক্টেড ওয়াইটিএম বের করি। কিন্তু রিয়েলাইজ ওয়াইটিএম উইল বি লট ডিফারেন্ট ফ্রম যেটা আমরা ক্যালকুলেট করেছি, বিকজ মার্কেটে তো ইন্টারেস্টেড ভোলাটাইল। আজকে যে রেটে ইনভেস্ট করছি নেক্সট বছর তো সেই রেট পাবো না, তারপরের বছর তো সেই রেট পাবো না। এই কারণে রিয়েলাইজ ওয়াইটিএম একটু ডিফারেন্ট হবে কম্পেয়ার টু দ্য এক্সপেক্টেড ওয়াইটিএম যেটা আমরা ক্যালকুলেট করি।